কোর্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যে কোর্সের শুরুটা আসলে কিভাবে হয়েছিল, এবং এই যে ফার্মেসিতে ভর্তি হওয়া, এটা কিন্তু একটা যুদ্ধ, এবং এখানে কি শুধু আসলে মেধাটাই থাকলেই হয়, নাকি মানসিক দৃঢ়তা, ধৈর্য ধরে এই বিষয়গুলোর পেছনে আসলে লেগে থাকা, এই ব্যাপারগুলো আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, ফার্মেসিতে ভর্তি হওয়া এটা একটা ভর্তি যুদ্ধ, এবং মেধা অবশ্যই লাগে। এইখানে কিন্তু তিনটা টায়ার আমি শুরুতেই বলে দিচ্ছি। যেমন বিশ্ববিদ্যালয়ে আমি যদি বলি যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে যারা সবচেয়ে ভালো করে অ্যাডমিশন টেস্টে তারা ফার্মেসিতে মানে চান্স পায়, এবং এখানে সিট সংখ্যা হলো 70। তো দেখেন এখানে মেধার কতটুকু লাগে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে যদি স্নাতক পর্যায়ে ভর্তি হয়, সেখানে অবশ্যই মেধার কোনো বিকল্প নাই। তাকে কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে মানে ভর্তি হতে হয়। একইভাবে ডিপ্লোমাতে যারা এসএসসিতে ভালো রেজাল্ট করে তারাই কেবল সমন্বিত, ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু আরও কঠিন, সমন্বিত পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এমবিবিএসের পরীক্ষা যেরকম নেয়, নার্সদের পরীক্ষা যেরকম, এরকম একটা সমন্বিত পরীক্ষা পদ্ধতির মাধ্যমে তাদেরকে কোয়ালিফাই করে ফার্মেসিতে ভর্তি হতে হয়। এবার আসি যেটা ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স আমাদের, এই কোর্সেও আমাদের ভর্তির জন্য এখানে মেধা লাগে, কিন্তু কোনো প্রতিযোগিতা নেই। এখানে এই কোর্সটা আমরা সবার জন্য উন্মুক্ত। তবে যেটা আমি যদি এই কোর্সের একটু শুরুর দিকটা বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রিরিকুইজিট কোয়ালিফিকেশন হচ্ছে যে একটা ফার্মেসিতে একজন ফার্মাসিস্ট লাগবে। যখন এই বিষয়টা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করে এবং নোটিশ আনে, তখন মন্ত্রণালয় 1994 সালে, তখন মাত্র 2টা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওইখান থেকে বছরে 70 থেকে 75 জন ফার্মাসিস্ট বের হয়, চান্স পায়, কিন্তু সবাই পাশ করতে পারে না সঠিক সময়। কারণ এখানে দৃঢ় মনোবল, তারপরে অনেক পরিশ্রম করতে হয়। ফার্মেসি একটা কঠিন বিজ্ঞানের একটা লম্বা জার্নি। এর মধ্যে একটা অধিক বড় সংখ্যক দেশের বাইরে চলে যায় পড়াশোনা বা জব, বিভিন্ন নানাবিধ কারণে বা তাদের পছন্দ অনুযায়ী। তো এখন 20 জন বা 30 জন, বা আমি যদি সবাই যদি জয়েন করে, তারপরেও সম্ভব না। তারপরে যে যারা বাইরে চলে যায়, তারপরের একটা অংশ যোগ মানে পছন্দের জায়গা হলো ওষুধের কারখানাগুলিতে ফার্মাসিস্টে যোগ করে। ডিপ্লোমা ফার্মাসিস্ট পরবর্তীতে আসে। এখন তখন সরকারি 4টা আইএসটি থেকে যে সমস্ত ডিপ্লোমারা ফার্মাসিস্টরা বের হয়, তারা জব করে সরকারি হাসপাতালগুলিতে। আর সরকারি চাকরির প্রতি আমাদের বাংলাদেশের মানুষের একটা প্রচণ্ড রকম আগ্রহ এবং দুর্বলতা, দুইটাই কাজ করে। তো ওইখানে যাই, তখন কি করবে? আমাদের এই ওষুধের ব্যবসাটা কিন্তু শৃঙ্খলার মধ্যে আনতে হবে, এবং যেহেতু এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা অন্যতম ক্রাইটেরিয়া, তখন স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় একটা ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স নামে একটা কোর্স চালু করে। 1994 সালে সিদ্ধান্ত হয় মন্ত্রী পর্যায়ে। তখন ফার্মেসি কাউন্সিলকে নির্দেশনা দেওয়া হয় যে একটা কোর্স কারিকুলাম করে কোর্সটা চালানোর জন্য। তখন বাংলায় সহজ ওষুধ বিজ্ঞান নামে একটা বই তৈরি করে, ট্রেনিং ম্যানুয়াল করে কাউন্সিল এক বিজ্ঞপ্তি দেয় যে যারা বাংলাদেশি নাগরিক এবং বয়স 17 থেকে 50-এর মধ্যে, তারা ফার্মেসি কাউন্সিলে আবেদন করতে। তো শুরুতে কাউন্সিলে আবেদন করলে তারপরে কাউন্সিল সেই তাদের ভর্তি নেয় এবং একটা পরীক্ষা গ্রহণ করে, পরীক্ষার মাধ্যমে তাদেরকে সার্টিফিকেট দেয়। তো এভাবে পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকার পরে কাউন্সিল চিন্তা করে যে না, তাদেরকে শুধু বই দিয়ে দিলে তো নলেজটা আসতেছে না, পরীক্ষা পাস করতে হবে। আসলে এটা তো একটা বিজ্ঞান ভিত্তিক কোর্স, এবং এখানে অনেক বিষয়গুলিকে অ্যাড্রেস করতে হয়। তখন ফার্মেসি কাউন্সিল 2005 সালে 58তম সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ট্রেনিং সেন্টার চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে আসে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, গ্রাজুয়েট ফার্মাসিস্টদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি, এবং ওষুধ ব্যবসায়ীদের যে মালিক সমিতি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, এই 3টা প্রতিষ্ঠান মিলে কোর্সটা চালু করবে। কেমিস্ট ড্রাগিস্ট সমিতিও ফার্মেসি অধ্যাদেশ অনুযায়ী ফার্মেসি কাউন্সিলের একজন সদস্য। বলা আছে যে বাংলাদেশ কেমিস্ট ড্রাগিস্ট সমিতির একজন মনোনীত ফার্মাসিস্ট কাউন্সিলের সদস্য হিসেবে কাজ থাকবেন, কম্পোজিশনে আছে। তো 3টা প্রতিষ্ঠান তাহলে কাজটাকে, ফার্মেসি কাউন্সিল ট্রেনিং ম্যানুয়ালটা তৈরি করবে, ভর্তির ফর্ম মুদ্রণ করবে, সেগুলি যেহেতু বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের
একটি মাত্র কার্যালয় ঢাকায় অবস্থিত, আমাদের কোনো জেলা বা উপজেলায় কোনো ধরনের কার্যালয় নাই। ওষুধ ব্যবসায়ীদের এই বিসিডিএস এর আবার প্রত্যেক জেলা অফিস আছে। তো জেলা অফিসে সে ফর্মগুলি পাঠিয়ে দেয়। জেলা অফিস স্থানীয়ভাবে আবেদনকারীদের কাছ থেকে নির্ধারিত ফি, তারপরে এই ফর্ম পূরণ করে এবং যে সংশ্লিষ্ট যে ডকুমেন্টস সেগুলি সংগ্রহ করে পূরণ করে কাউন্সিলে প্রেরণ করে, কাউন্সিল যাচাই বাছাই করে প্রশিক্ষণার্থীদের তালিকা করে একটা ট্রেনিং ম্যানুয়াল দিয়ে সেন্টারে পাঠিয়ে দেয়। কেমিস্ট জাগির সমিতি স্থানীয়ভাবে তাদের কোনো কোনো জায়গায় নিজস্ব ভবন থাকলে সেই ভবনে, অথবা কোর্সগুলি যেহেতু বন্ধের দিনে হয় স্থানীয় কোনো স্কুল বা কলেজে প্রশিক্ষণের ব্যবস্থা করে। আর বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি প্রশিক্ষকটা মনোনয়ন দেয়। যেহেতু পেশাজীবী ফার্মাসিস্টদের সংগঠন, তারা কোন কোন জায়গায় আছে বিশেষ করে প্রায়োরিটি দেওয়া হয় যে এলাকার বিশ্ববিদ্যালয়গুলিতে ফার্মেসি বিভাগ রয়েছে, সেই ফার্মেসি বিভাগের শিক্ষকরা সেখানে প্রশিক্ষণ দেয়। তারপরে আমাদের ওষুধ প্রশাসনের ড্রাগ সুপারদের মধ্যে যারা ফার্মাসিস্ট আছে তারা প্রশিক্ষণ দেয়। এর বাইরে যারা ওষুধ কোম্পানিতে কর্মরত, বা অনেক ক্ষেত্রে আপনি জানেন যে এখন ফার্মাসিস্টদের মধ্যে থেকে অনেকে সিভিল সার্ভিসে আছে, পুলিশে আছে, অ্যাডমিনে আছে, ওনারাও যে প্রফেশনের প্রতি একটা দায়িত্ববোধ থেকে, দুর্বলতার জায়গা থেকে ওনারাও কিন্তু এই কোর্সের ক্লাস নিতে। যেমন ওষুধ প্রশাসনের যে বর্তমান মহাপরিচালক, উনিও কিন্তু এই কোর্সের এক সময় ক্লাস দিতেন যখন উনি জেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেসি বা ইএনও এই সমস্ত দায়িত্বে ছিলেন। একটা মানে সময় করে উনি ক্লাস নিতেন। বর্তমানে কি ভর্তি প্রসিডিউর এরকম ভাবে আছে? তারপরে ধাপে ধাপে সেটা হয়েছে। তো ধীরে ধীরে ফার্মেসি কাউন্সিলের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তখন ৭০তম সাধারণ সভায় ২০১৫ সালে ফার্মেসি কাউন্সিলের একটা সিদ্ধান্ত হয় যে না, প্রশিক্ষক ফার্মেসি কাউন্সিল সরাসরি মনোনয়ন দিবে, আর বাকি কাজটুকু বাংলাদেশ কেমিস্ট ড্রাগের সমিতি যেভাবে আছে এভাবেই করবে। এভাবে চলতেছে। এবং ৭০তম সাধারণ সভায় নতুন আরেকটি সিদ্ধান্ত সেখানে যুক্ত হয়, যা আমরা জানি যে বাংলাদেশের অনেক ওষুধের দোকান এখনো আনরেজিস্টার্ড, অর্থাৎ লাইসেন্সবিহীন আছে। এখন ওষুধ প্রশাসন লাইসেন্স দিতে গেলে পূর্ব শর্ত হচ্ছে সেখানে ফার্মাসিস্ট, ডিপ্লোমা ফার্মাসিস্ট বা ফার্মেসি টেকনিশিয়ান থাকতে হবে। তো টেকনিশিয়ান ছাড়া সম্ভব না। তখন কাউন্সিল চিন্তা করলো যে ওষুধের দোকানগুলিতে যে সমস্ত মানে যারা কাজ করে, সেলসম্যানরা কাজ করে, বা যে সমস্ত ওষুধের দোকান এখনও বিনা লাইসেন্সে চলতেছে, তাদেরকে আগে লাইসেন্সের আওতায় আনা। এজন্য বলা হলো যারা ওষুধ ব্যবসার সাথে জড়িত মালিক অথবা তার ফার্মেসিতে বা ওষুধের দোকানে যারা কর্মরত, তারা এই কোর্সে আসতে পারবে। সেই জন্য কি দরকার? যদি ড্রাগ লাইসেন্স থেকে থাকে তাহলে তার ড্রাগ লাইসেন্সের কপি দিতে হবে, এবং সে যে কর্মরত তার প্রত্যয়নপত্র দিতে হবে। এভাবে চলে আসছে। তারপরে আমরা কাউন্সিলের আরেকটা সক্ষমতা বৃদ্ধি করি। ব্রিটিশ গভর্নমেন্টের একটা প্রজেক্ট জানেন আছে, মানে সহযোগী সংস্থা আছে ইউকেএড, যেটা বর্তমানে এফসিডিও। তাদের অর্থায়নে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ফুললি অটোমেটেড হয়। আমাদের নাগরিক এবং প্রাতিষ্ঠানিক দুইটা সেবাই আমরা অনলাইনে প্রদান করে থাকি। যেহেতু আমাদের সারা বাংলাদেশে একটি মাত্র কার্যালয়, আমাদের কোনো জেলা বা উপজেলা পর্যায়ে কার্যালয় নেই। ধরেন একজন রেজিস্ট্রেশন তার জেলায় প্রশিক্ষণ করেছে, সে পাশ করেছে, কিন্তু রেজিস্ট্রেশন নেওয়ার জন্য তাদেরকে ফার্মেসি কাউন্সিলে আসতে হয় এবং আবেদন করতে। প্রথম এসে আবেদন করতে ফর্ম নিতে হয়, আবেদন করতে হয়। এই আবেদনের জন্য ব্যাংকে গিয়ে আবার পে অর্ডার করতে হয়। তারপরে সে আবেদনপত্র যাচাই বাছাইয়ের জন্য কাউন্সিলে আসতে হয়, তারপরে সে রেজিস্ট্রেশন পায়। তো এই জিনিসটা একটা লম্বা প্রক্রিয়া, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তখন কাউন্সিল চিন্তা করে মানে সিদ্ধান্ত নিল যে আমরা এটা অটোমেশন করলে সেই কাজটা অনেক দ্রুত হবে।